দেওঘর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম স্থান। এখানে এলে বাবা বৈদ্যনাথ ধাম, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম দর্শন ছাড়াও রয়েছে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। তোমরা যারা একদম কম টাকা খরচ করে দেওঘর ভ্রমণ করতে চাইছো, আজকে সেইভাবেই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দেব, যাতে দেওঘর ভ্রমণ হয় আনন্দদায়ক, কিন্তু সেটা অতি অল্প মূল্যে। দেওঘর পৌঁছানোর সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। ট্রেন একাধিক রয়েছে, কিন্তু কোন ট্রেনের ভাড়া কম সেটাও কিন্তু আমাদের নজর দিতে হবে। সেই জন্য হাওড়া থেকে 2:05 জনশতাব্দী এক্সপ্রেস ধরুন, যার 2S এর ভাড়া 165 টাকা। ট্রেনের ভেতর থেকে ঝাড়খণ্ডের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে 6:30টার সময় পৌঁছে যান জেসিডি স্টেশনে। এরপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বাইরে বেরিয়ে এসে দেখতে পারবেন অসংখ্য অটো দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে যে কোনো একটি অটো রিজার্ভ করে আপনারা সরাসরি আপনাদের হোটেলে পৌঁছে যান। দেওঘরে পৌঁছে সবার আগে যেটা করতে হবে সেটি হলো সস্তার একটি হোটেল খোঁজা। আমরা দেওঘরে এসে এই কীর্তি আশ্রমে ছিলাম। এখানে আমাদের ঘর ভাড়া পড়েছিল 4 জনের 800 টাকা, অর্থাৎ মাথা পিছু 200 টাকা করে। এই হোটেলটি খুবই সুন্দর, ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। এই হোটেলটি সহ দেওঘরের আরও বেশ কয়েকটি কম দামের হোটেলের নাম এবং নাম্বার আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা সরাসরি যোগাযোগ করে নিও। হোটেলে কিছুটা বিশ্রাম নিয়ে 5 মিনিটের পায়ে হাঁটা পথ অতিক্রম করে পৌঁছে যান বৈদ্যনাথ ধামে এবং এখানকার সন্ধেবেলার সন্ধ্যা আরতি উপভোগ করুন। পরের দিন সকাল 7টার সময় একটি অটো ভাড়া করে পৌঁছে যান দেওঘরের জনপ্রিয় সাইট সিনগুলিতে। আজকের এই সাইট সিনটি করতে 1200 থেকে 1400 টাকা খরচ হবে। এই 1200 থেকে 1400 টাকায় মোট 6টি স্পট আমরা ঘুরে দেখব, তবে দামাদামি করে নেবেন, সিজন অনুযায়ী দাম কম বেশি হতে পারে। অটো তো ঠিক হয়ে গেল, এবার সরাসরি অটোওয়ালাকে বলুন নিয়ে যেতে বাসুকীনাথ মন্দিরে, কারণ সকালবেলার আজকের যাত্রাপথটা শুরুই হোক মহাদেবের দর্শনের মধ্য দিয়ে। এই বাসুকীনাথ মন্দিরটি দেওঘর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যদি চান এই মন্দিরে পুজো দেবেন তবে দিতে পারেন, তবে পান্ডার চক্করে পড়বেন না। এখানে মহাদেব ও দেবী পার্বতীর মন্দির সম্মুখ ভাগে অবস্থিত। এই দুটি মন্দিরের দরজা যখন খোলা হয় তখন তার মাঝখানে আসতে কাউকে দেয়া হয় না, কারণ মনে করা হয় এই সময় দেবী পার্বতী ও মহাদেবের সাক্ষাতের সময়। বাসুকীনাথ ধাম মহাদেবের মন্দির। শ্রাবণ মাসে এই মন্দিরেই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। মহাদেবের আর এক নাম বাসুকীনাথ, আর সেই বাসুকীনাথ নাম অনুসারেই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে বাসুকীনাথ ধাম।
এটি বাসুকী ধামের মহাদেবের বিগ্রহ। এখানে শুধু মহাদেবের বিগ্রহ রয়েছে তা কিন্তু নয়, এখানে অনেক হিন্দু দেবদেবীও রয়েছে। চলুন সেই দেবদেবীগুলির দর্শন এবার আমরা করি। এটি ভগবান বিষ্ণুর বিগ্রহ। ভগবান বিষ্ণুর ঠিক পাশেই রয়েছে ভগবান কীর্তিদেব। এরপরেই আমরা দর্শন করতে চলে এলাম রাম লক্ষ্মণ সীতার এক অপূর্ব বিগ্রহকে। এরপরেই রয়েছে মা কালীর মূর্তি। সকাল সকাল বাসুকীনাথের দর্শন করে চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় সাইট সিনে। দ্বিতীয় সাইট সিনটির নাম হলো ত্রিকুট পাহাড়। এই পাহাড়ে রামায়ণের সময় রাবণের অনেক কীর্তিকলাপ উল্লেখিত আছে। রাবণ এই পাহাড়েই শিবের দর্শন পাওয়ার জন্য 14 বছর তপস্যা করেছিলেন। এখন আমরা যে কুণ্ডটি দেখতে পাচ্ছি তা রাবণ তার স্নানের জন্য তৈরি করেছিলেন, তবে বর্তমানে এই কুণ্ডটি বানরদের সুইমিং পুলে পরিণত হয়েছে। বাদর সুইমিং পুল। তবে এই পাহাড়ে উঠতে গেলে অবশ্যই গাইড নেবেন, তা না হলে খুবই সমস্যায় পড়বেন, বিশেষ করে বাদরের। এটিই হলো রাবণের তৈরি করা শিব মন্দির, যেখানে রাবণ 14 বছর তপস্যা করেছিলেন। আর এই স্থানেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শন তিনি পেয়েছিলেন। তাই এই পাহাড়টির তিনি নামকরণ করেন ত্রিকুট পাহাড়। এখানে পুজো হয় শনি কত রাহু গুরু বুধ বৃহস্পতি শুক্র শনি মহারাজ। শনি মহারাজ শান্তি থাকলে দুনিয়া শান্তি থাকে। শনি দেবের এখানে পুজো হয়। সারিবদ্ধ কয়েকটি সিঁড়ি অতিক্রম করেই আমরা চলে এলাম বৈষ্ণবীয় কালী দর্শন করতে। এই কালী ঠাকুরকেও কিন্তু রাবণ নিজের হাতেই পূজা করতেন। সত্যি দেওঘরে এসে এত পৌরাণিক কাহিনীর সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। একটা ছোট ভিডিওর মাধ্যমে হয়তো ত্রিকুট পাহাড়ের সৌন্দর্য, তার পৌরাণিক কাহিনী তুলে ধরা সম্ভব নয়, তবে সত্যিই বলছি, যা দেখলাম যা জানলাম তা জন্ম জন্মান্তরেও ভুলিব না। সংকট মোচন, যে রাম লক্ষ্মণকে কাঁধে করে পাতাল থেকে বার করেছিল, কাল কয় দূর করে দুর্ঘটনা থেকে বাঁচায়। সংকট মোচন পাতাল গুয়া। ভগবানের কি অপরূপ সৃষ্টি! পাথরও যে বিভিন্ন দ্রব্যের অনুকরণ হতে পারে তা এখানে না এলে জানতে পারতাম না। চলুন এখানকার গাইডের মুখ থেকেই এরকম একটি পাথর সম্পর্কে জেনে নিই। এটা হলো নৌকা পাথর। দেখলে পুরো নৌকা মতন ডিজাইন। এটা প্রাকৃতিক ন্যাচারাল কোনো বানানো না, তৈরি করা ঠাকুরের সৃষ্টি। এর মধ্যে বসে লোকজন ছবি তুলে পুরো লাগে নৌকা করে পাহাড়ে চলে যায়। এই স্থানটিকে ভালো করে লক্ষ্য করুন। এখানকার স্থানীয় মানুষেরা এই স্থানটিকে অজগর পেড় বলে উল্লেখ করে থাকেন। সত্যি পেড়টি কিন্তু দেখতে অনেকটা অজগর সাপের মতোই। ত্রিকুট অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটি পাহাড় হলেও বর্তমানে মহেশ্বর পাহাড়েই কেবলমাত্র ওঠা যায়, এবং এই পাহাড়ে উঠতে গেলে অন্ততপক্ষে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এটা হলো সীতা মায়ের কুটিয়া। 14 বছর বনবাসে 1 বছর রাম লক্ষ্মণ সীতা ত্রিকুট পাহাড়ে ছিল, এখানে বিশ্রাম করেছিল। এখানকার পরে পঞ্চবটি গেল, তারপরে রাবণ হরণ করে লঙ্কা নিয়ে গেছে। এখান থেকে নম করেলেন, বাল বাচ্চা পড়াশোনার জন্য ভুলে যা ভটকে যা, মন বসে না মন বসাবে। এই জায়গা বৃষ্টির সময় থাকলে গায়ে ফোটা বৃষ্টি লাগবে না, ভিজবে না। শ্রাবণ ভাদ্র মাসে এখানে ভর্তি লোক থাকে। ওই সামনে গিয়ে মাথা ঠাকিয়ে লেন যান, ওটা সেটা মায়ের আসন।
ত্রিকুট পাহাড়ে রয়েছে অনেক মন্দির। আমরা হয়তো সব মন্দির এই ভিডিওর মাধ্যমে তুলে ধরিনি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তাই একদিকে মন্দির, অপরদিকে পৌরাণিক কাহিনী এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য একবার হলেও ঘুরে আসুন ত্রিকুট পাহাড়ে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দেওঘরের তপবনে। এই স্থানটির দূরত্ব দেওঘর থেকে প্রায় 10 কিলোমিটার। তপবন কথার অর্থ ধ্যানের স্থান। এখানে প্রাচীনকালের নাগা সাধুরা ধ্যান করত বলে এই স্থানটির নাম তপবন। বেশ কয়েকটা সিঁড়ি অতিক্রম করার পর আমরা চলে এলাম বালানন্দ ব্রহ্মচারীর সমাধিক্ষেত্র দেখতে। কে এই বালানন্দ ব্রহ্মচারী? শুনে নিন লোকাল গাইডের মুখ থেকে। এটা যে বাবা দেখছে, এটা বাবা আছে বালানন্দ ব্রহ্মচারী, যে গুফার মধ্যে দুটো বাঘের সঙ্গে 44 সাল সাধনা করেছিল বালানন্দজি। যখন বাঘটা ছিল, বাঘটা দুটো পালতু বাঘ ছিল জঙ্গলে, যখন তখন সাধনা করেছিল বাবার সঙ্গে। বাঘটা শেষ হলো, বাবা বি শেষ হলো। বাঘের মস্ত হড্ডি আছে উপরে, গালাম রাখানো আছে। অর্থাৎ বুঝতে পারলেন, বালানন্দ ব্রহ্মচারী এই গুফা মন্দিরে 44 বছর দুটি বাঘের সাথে সাধনা করেছিলেন। বাবা বালানন্দ ব্রহ্মচারীর সমাধিক্ষেত্র দেখার পরেই এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে আপনাদের নিচে চলে আসতে হবে মূল তপবনে প্রবেশ করার জন্য। আজ আমরা যে সাইট সিনটি বেছে নিয়েছি সেটি বেশ কষ্টদায়ক, কিন্তু সেই সাথে সাথে রোমাঞ্চকরও বটে। তবে সতর্ক থাকা উচিত এই সমস্ত গুহা সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে যাতায়াতের সময়, না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবশেষে সুড়ঙ্গ পথ অতিক্রম করে চলে এলাম পাহাড়ের দুর্গম পথ দিয়ে তপবনের মধ্যে প্রবেশ করার জন্য। এই স্থানটি লক্ষ্য করুন, দুটি বিশাল বড় বড় পাথর, তার মাঝে একটু সরু রাস্তা, আর এই রাস্তা দিয়েই আমরা চলেছি তপবনের উদ্দেশ্যে। বলেছিলাম না, আজকের যাত্রাপথটি বেশ কষ্টদায়ক, তবে রোমাঞ্চকরও বটে। প্রণাম করে না, ওখানে দাঁড়িয়ে যান। कौन सा गुफा है? এটা হনুমানজির গড় গুফা মন্দির। এখানে দুটো পাথরের ভিতরে বেরাবেন। এখন আমরা যে স্থানটিতে চলে এসেছি তা হলো হনুমানজির গুহা মন্দির। হনুমানজির গুহা মন্দির দর্শন করার পর এবার কোন স্থান দিয়ে যাচ্ছি সেটি ভালো করে লক্ষ্য করুন। সত্যিই বলছি, এরকম দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি। বহু কষ্ট করে এই দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার পর চোখে পড়ল একটি ঝুলন্ত পাথরকে, যা দুটি বিশাল পাথরের মাঝে ঝুলে রয়েছে। এই তপবন পাহাড়ের গুহায় এসে রাবণ তপস্যা করছিলেন। সেই সময় দেবতারা হনুমানকে এসে নির্দেশ দেন রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য। তাই হনুমান পাহাড়ের উপর লাফিয়ে পাহাড়ের পাথর ফাটিয়ে ফেলে রাবণের ধ্যান ভঙ্গ করেন। এই তপবন পাহাড়ে যে ছোট ছোট পাথরগুলোকে আমরা দেখতে পাচ্ছি তা সবটাই রাবণের ধ্যান ভাঙানোর জন্য হনুমান তার গদার সাহায্যে টুকরো টুকরো করে ফেলে।
তপোবন পাহাড়ে মোট 11টি মন্দির ও 7টি গুহা রয়েছে। দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করতে করতে আপনারা যদি হাঁপিয়ে পড়েন, তাহলে এইরকম একটি স্থান দেখে অবশ্যই বিশ্রাম নিয়ে তারপরে আবার আপনার গন্তব্য শুরু করবেন। এটি তপোবন পাহাড়ের সর্বোচ্চ স্থান। এখান থেকে তপোবন পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল এমনকি ত্রিকুট পাহাড়ের সৌন্দর্যও আপনি প্রত্যক্ষ করতে পারবেন। এত কষ্ট করে পাহাড়ি পথ অতিক্রম করতে করতে আপনি যখন তপোবনের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবেন, বিশ্বাস করুন এখানে হাওয়ার বেগ এতটাই যে আপনার শরীর শীতল হতে বাধ্য। রামচন্দ্র তার বনবাসে থাকার সময় কিছুদিন এই তপোবনে ছিলেন। ওই দূরে সীতাকুণ্ড নামে একটি জলাশয় আছে। সীতা বনবাসকালে এই কুণ্ডতেই স্নান করতেন বলেই এর নাম হয়েছে সীতাকুণ্ড। তপোবন পাহাড়ের সর্বোচ্চ স্থানে তো উঠলাম, চলো এবার দেখে নি নিচে কিভাবে নামতে হবে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এই দুর্গম পথটি সত্যি খুবই কষ্টদায়ক। তাই বয়স্করা এই দুর্গম স্থানটি থেকে বিরত থাকাই আমাদের মতে ভালো। দেওঘর ঘুরতে গেলে অবশ্যই ঘুরে দেখবেন নন্দন পাহাড়। ধাপে ধাপে সিঁড়ি ভেঙে আপনাকে পাহাড়ে উঠতে হবে। এই পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে এবং পার্কের প্রবেশ মূল্য 10 টাকা। নন্দন পার্কে প্রবেশ করেই আপনি দেখতে পারবেন নন্দী বাবার এই বিশাল মূর্তিকে। শিব মন্দিরে শিবধামে যখন রাবণ ঢুকতে যাচ্ছিলেন, তখন নন্দী তাকে বাধা দেয়। এরপর রাবণের সাথে নন্দীর ধাক্কাধাক্কি হয়। সেই ধাক্কাধাক্কিতে রাবণ রেগে গিয়ে নন্দীকে ছুঁড়ে ফেলেন, আর নন্দী এসে পড়েন এই পাহাড়ে। তখন থেকেই এই পাহাড়টির নাম হয় নন্দন পাহাড়। এই নন্দন পাহাড় থেকে দেওঘরের অপরূপ দৃশ্য আপনি নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবেন। এটি একটি বাচ্চাদের পার্ক। বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এখানে রয়েছে। পার্কটি সত্যি খুব সুন্দর। এখানে এলে কচিকাচাদের মন আকৃষ্ট হবেই হবে।
এটি ভূতঘর। মাত্র 2 টাকার বিনিময়ে আপনি এই ভূতঘরে প্রবেশ করতে পারেন। চলুন ভূতঘরের ভেতরে কি রয়েছে সেটা আপনাদের দেখাই। সত্যি ভেতরে যে লাইটিং এবং সাউন্ড সিস্টেম দেয়া হয়েছে, মনে হচ্ছে যেন সত্যিই কোনো ভূতের ঘরে প্রবেশ করেছি। ভেতরে ঢুকে যেন মনে হচ্ছে চারপাশে শুধু ভূত আর ভূত, গায়ে কাঁটা দিয়ে উঠছে। একদিকে পাহাড়ের ওপর পার্কের সৌন্দর্য, অপরদিকে বাচ্চাদের নানা ধরনের খেলনার অ্যাক্টিভিটি প্রভৃতির জন্য একবার হলেও দেওঘরে গেলে ঘুরে আসুন নন্দন পাহাড়ে। নন্দন পাহাড় ঘোরা হয়ে গেলে অটো ড্রাইভারকে বলুন সরাসরি 9 লক্ষ মন্দির দর্শন করাতে। পাথুরিয়া ঘাট রাজপরিবারের রানী চারুশীলা দাসী 9 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন বলে এই মন্দিরটির নাম 9 লক্ষ মন্দির। এই মন্দিরটি বেলুড় মঠের আদলে নির্মাণ করা হয়েছে। মন্দিরটির উচ্চতা 146 ফুট। মন্দিরটির পরিবেশ বেশ শান্ত এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই 9 লক্ষা মন্দিরটি খোলা হয় প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত। তারপর আবার খোলা হয় দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে আপনারা চেষ্টা করবেন মন্দিরটি সন্ধেবেলা দর্শন করতে, কারণ সন্ধে 6টার সময় এই মন্দিরটিতে সন্ধ্যা আরতি হয়ে থাকে। মন্দিরটির অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন বালানন্দ ব্রহ্মচারী, গোপাল ও রাধাকৃষ্ণের এক অপূর্ব সুন্দর বিগ্রহ। তবে মন্দিরটির ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় মন্দিরটির অভ্যন্তরের দৃশ্য আমরা আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরটির ভেতরে এবং বাইরের দেয়ালে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ প্রতিটি দর্শনার্থীর মন আকৃষ্ট করবেই করবে। একদিকে অপরূপ সুন্দর এই মন্দির, সেই সাথে সাথে মন্দিরটির শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং এই যে সূর্যাস্ত, সত্যি এ ভোলার নয়। নৌ লক্ষ মন্দির দর্শন করে অটো ধরে যখন সামনের পথ ধরে এগিয়ে যাবেন, কিছু দূর গিয়েই আপনারা দর্শন করতে পারবেন জগৎবন্ধু আশ্রম। তবে যে মন্দিরটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি নির্মিত হয় 2004 সালে। আগে মূল মন্দিরটি ছিল একটি ছোট পাহাড়ের উপর।
1956 সালে জগৎবন্ধু আশ্রমের জমিটি মহারাজা বালানন্দ দান করেছিলেন। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা স্বামীজি জগৎবন্ধু। সীতা নবমীর দিন জগৎবন্ধুর জন্মদিন হওয়ায় এই দিনটিকে এখানে বিশেষভাবে পালন করা হয়। এই আশ্রমটিতে এলে আপনারা প্রথমেই দেখতে পারবেন একটি বিশাল বড় শিব মূর্তি। সেই সাথে সাথে বিভিন্ন রকম পাথরের গুহাও আপনারা এখানে দেখতে পারবেন। আগেই বলেছি, জগৎবন্ধু আশ্রমটি নির্মিত হয়েছিল একটি ছোট পাহাড়ের ওপর। তারই ধ্বংসাবশেষের চিহ্ন আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই কুয়ো থেকেই জগৎবন্ধু জল সংগ্রহ করত, তবে বর্তমানে কুয়োটির অবস্থা খুবই জরাজীর্ণ। তবে আমাদের মতে এই সমস্ত পৌরাণিক উপাদানগুলিকে সংরক্ষণ করা একান্তভাবে প্রয়োজন। না হলে এরকমভাবে উপাদানগুলি হারিয়ে যেতে থাকলে অনেক ঐতিহাসিক উপাদানই আমাদের কাছে থেকে যাবে অজানা। চলে এসেছি আমরা আমাদের দেওঘর ভ্রমণের সর্বশেষ সাইট সিনে। সাইট সিনটির নাম হলো সৎসঙ্গ আশ্রম। 1929 সালে সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠা করেন ঠাকুর অনুকূল চন্দ্র। সৎসঙ্গ আশ্রমটির ভেতরে ভিডিও ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় ভিতরের দৃশ্য আমরা আপনাদের দেখাতে পারলাম না। তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। এটি আনন্দবাজার ভবন। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আহারের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতিদিন সকাল 9টা থেকে সকাল 10টা, সকাল 11টা থেকে দুপুর 1:30টা এবং রাত্রি 8টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে আহারের ব্যবস্থা করা হয়ে থাকে। সৎসঙ্গ আশ্রমে পৌঁছে সর্বপ্রথম আনন্দবাজার ভবন থেকে প্রসাদ গ্রহণ করে চলে যান সৎসঙ্গ আশ্রম দর্শন করতে। তারপর 5 মিনিট পায়ে হাঁটা পথ ধরলেই পৌঁছে যাবেন অনুকূল চন্দ্রের সমাধি ক্ষেত্রে। এই ছিল দেওঘর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে।